নমস্কার, বঙ্গদি চ্যানেলে সবাইকে জানাই আমন্ত্রণ। আজকের টপিক, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে কিভাবে তাকে জব্দ করবেন। অর্থাৎ যদি স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে স্ত্রী ব্যতীত যদি লিপ্ত থাকে সম্পর্কে, তাহলে তাকে কিভাবে টাইট দেবেন। তো সেই নিয়ে আজকে ভিডিও বানাবো। তার আগে বলে রাখি, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্ত্রী যদি পরকীয়া করে, মানে অর্থাৎ পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে, তাহলে স্বামী কোন কোন আইনি পদক্ষেপ নিতে পারে, কী ব্যবস্থা নিতে পারে। তো সেই বিষয়ে ভিডিও বানানোর পর অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন যে এর যদি উল্টোটা হয়, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে স্ত্রী কী ব্যবস্থা নিতে পারবে। তো তাই ভাবলাম এটা নিয়েও কথা বলা প্রয়োজন, তাই আজকে ভিডিও করতে চলে আসলাম। আর এটা তো সত্যি, অনেক সময় হয় স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে অর্থাৎ অন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকে, আর এই সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে সে তার স্ত্রী, বাচ্চা, তার সংসারকে পুরোপুরি নেগলেক্ট করে, অর্থাৎ তাদের কোনো দেখভাল করে না। পুরনো সম্পর্কে ইতি টানার জন্য সে কী করে, তার বউ বাচ্চার উপর অত্যাচার করতে থাকে, তাদের খেতে পড়তে দেয় না, তাদের মারধর করে, তাদের সঙ্গে অশ্রাব্য গালিগালাজ করে, তাদের সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করে যে তারা খুব রিস্কি ফিল করে তার সঙ্গে থাকা, বা অনেক সময় প্রাণ সংশয়েরও একটা সিচুয়েশন বা আশঙ্কা তৈরি হয়। তো এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক মহিলাই দিন গুজরান করছেন তার বাচ্চাকে নিয়ে। কোথায় যাবেন, কারণ অনেক সময় হয় মাঝবয়সী হয়ে যায়, একটা বাচ্চা হয়ে গেছে, সবাই তো আর এডুকেশনাল কোয়ালিফিকেশান তো প্রচুর থাকে না, যে জব স্কিল প্রচুর থাকে, আর বেরোলো স্বামীর থেকে, বেরিয়ে গিয়ে একটা কাজ খুঁজে নিল, শুরু করে দিল কাজ করা একটা বাচ্চাকে দেখভাল করার জন্য। বাচ্চার যেই স্কুল বা কলেজের যে খরচা বা তাদের যে প্রত্যেক দিনের যেই নিত্যনৈমিত্তিক যে খরচা উঠানোর জন্য বা সেটা জোগাড় করার মতন সামর্থ্য সব মহিলার থাকে না, কারণ তার বেশিরভাগ সময়টাই কিন্তু সেই সংসারে চলে যায়। আর যদিও বা জব স্কিল সেই সময় থেকেছিল, বিয়ের সময় ধরো ছিল, কিন্তু সেটা চর্চার অভাবে আস্তে আস্তে মরচে ধরে গেছে। বা যেই সব শিক্ষাটা সে গ্রহণ করেছিল যুবতী বয়সে, সেটা তার আর নেই বর্তমানে, কারণ অনভ্যাসে সংসারের প্রতি তার এতটাই সে ডিভোটি হয়ে গেছিল, এতটাই সে সময় দিয়েছিল, দিতে দিতে তার সেই যে শিক্ষা চর্চা সেটা সে আর করতে পারেনি সময়ের অভাবে। তাই তার পক্ষে নতুন করে গিয়ে গিয়ে কাজ খুঁজে নাও, এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। তো স্বামীর উপর সে পুরোটা ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে সে কী কী ব্যবস্থা নিতে পারে, কোন কোন আইনি পথ খোলা আছে, যে এই যে 497 আইপিসি, মানে যাকে আমরা বাংলায় বলি পরকীয়া, ব্যভিচার, বা ইংলিশে যাকে অ্যাডাল্টারি বলা হয়, যে কোনো অন্য কোনো মহিলার সঙ্গে যদি কারো শারীরিক সম্পর্ক স্থাপন হয়, সেক্ষেত্রে সেটা আগে একটা ক্রিমিনাল অফেন্স ছিল, কিন্তু এখন তো নেই। তাই নেই মানে কি কিচ্ছু করতে পারবো না, কোনো কি লিগ্যাল স্টেপ নিতে পারবো না? অবশ্যই নিতে পারবেন। কোন কোন ক্ষেত্রে পারবেন? যদি আপনার স্বামী এই পরকীয়ায় লিপ্ত হয়ে আপনাদের দেখভাল না করে, আপনাদের ভরণ পোষণ না করে, তাহলে অবশ্যই আপনারা এই আইনি পদক্ষেপগুলো নিতে পারবেন। প্রথমেই যেটা বলবো সেটা হলো সেকশন 125 সিআরপিসি, যা বর্তমানে সেকশন 144 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, অর্থাৎ বিএনএসএস 2023 সালে আইন। তো এই আইনে কিন্তু স্ত্রী আর বাচ্চা কিন্তু মেনটেন্যান্স মামলা করতেই পারে স্বামীর এগেনস্টে। আর এছাড়া সেকশন 18 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, এই অনুসারেও কিন্তু মেনটেন্যান্স মামলা করা যেতে পারে। এছাড়া সেকশন 20 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 অনুসারেও কিন্তু বাচ্চা বাবার এগেনস্টে মেনটেন্যান্স মামলা করতে পারে। এছাড়া সেকশন 20 প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এই অনুসারেও কিন্তু মেনটেন্যান্স মামলা করা যেতে পারে। এছাড়া সেকশন 24 আর সেকশন 25 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু মেনটেন্যান্সের মামলা বা পার্মানেন্ট এলিমেনি মামলা করা যেতে পারে। তবে একটা কথা বলি, এই যে সেকশন 24, এটা হলো ডাইভোর্স প্রসিডিং যখন চলছে তখন কিন্তু এই সেকশন 24টা অ্যাপ্লিকেবল। আর সেকশন 25টা হলো যখন ডাইভোর্স হয়ে গেল, যখন একটা কোনো ডিগ্রি পাস হয়ে গেল, তারপর কিন্তু সেকশন 25-এ মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে কিন্তু আপনি মেনটেন্যান্স মানে অর্থাৎ মান্থলি মেনটেন্যান্স, মানে প্রত্যেক মাসে যে মাসিক ভরণ পোষণের মামলা বা পার্মানেন্ট এলিমেনি কিন্তু ক্লেম করা যেতে পারে। এই সেকশনগুলোতে আপনি স্বামীর এগেনস্টে ভরণ পোষণের মামলা করতে পারেন।
এছাড়া ধরুন স্বামী খুব মারধর করছে, খুব অত্যাচার করছে, এমন অবস্থা করছে যে আপনি ওখানে টিকতে পারছেন না, বা ও আপনাকে বাধ্য করছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান। তো এরকম যদি সিচুয়েশান স্বামী তৈরি করে তাহলে অবশ্যই সেকশন 498 আইপিসি, যেটা আগে ছিল, এবং বর্তমানে সেকশন 85 বিএনএস 2023 অনুসারে কিন্তু মামলা করতেই পারেন। তো এই মামলাটা কিন্তু বধূ নির্যাতনের মামলা। সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে। সেক্ষেত্রে যখনই আপনার স্বামী আপনাকে মারধর করলো, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। এছাড়া যদি আপনি ভাবেন যে আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল আছে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনাকে একটা ইনজুরি রিপোর্ট করাতে হবে, এবং ইনজুরি রিপোর্টের সঙ্গে সঙ্গে ডাক্তার যে প্রেসক্রিপশানটা দিল, মানে ইনজুরি রিপোর্ট হলো একটা লিগ্যাল ফর্মালিটি, ডাক্তাররা করেন ওটা, তো সেটা করলেন, সেটা কালেকশন করলেন। এছাড়া আপনাকে কিন্তু আরেকটা কাজও করতে হবে, সেটা হলো ডাক্তার যে প্রেসক্রিপশানটা দেবে, তো আপনার চোটাঘাত লাগার জন্য যে ট্রিটমেন্টটা করবে, যেই ওষুধগুলো আপনাকে রেকমেন্ড করবে, সেগুলো কিন্তু আপনার প্রেসক্রিপশানটাকেও সঙ্গে রাখতে হবে ইনজুরি রিপোর্টের সঙ্গে। এই ইনজুরি রিপোর্ট করার একটা পদ্ধতি বলে দিই। পদ্ধতি হলো, থানায় যাবেন, একটা জেনারেল ডায়েরি করবেন, জেনারেল ডায়েরি করে বা কেস করবেন, যাই করুন, করে চলে যাবেন ডিস্ট্রিক্টের যেই হসপিটালগুলো আছে বা সাব ডিভিশনাল হসপিটাল, যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবেন, সেই যেখানে ইনজুরি রিপোর্ট হয়, সেখানে গিয়ে কবে, অর্থাৎ কোন তারিখে, কোন সময় এবং কে আপনাকে মারধর করেছে, আর কোথায়, প্লেস অফ অকারেন্স, অর্থাৎ কোথায় ঘটনাটা ঘটেছে, এই তথ্যগুলো দেবেন। আর কোথায় লেগেছে সেটা অবশ্যই দেবেন। সেটা দেখিয়ে ডাক্তারকে বলবেন একটা আপনার ইনজুরি রিপোর্ট করে দিতে। তো ডাক্তারবাবু ওই যে আপনি জেনারেল ডায়েরিটা নিয়ে গেলেন বা কেসটা নিয়ে গেলেন, কেস করেছেন, এফআইআর করেছেন, তার যা রেফারেন্স থাকবে সেই রেফারেন্সটা দিয়ে সে একটা ইনজুরি রিপোর্ট করে দেবে, এবং সেই ইনজুরি রিপোর্টটা অবশ্যই যত্ন করে রাখবেন। আর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু সেই সময় যেই প্রেসক্রিপশান আপনাকে প্রেসক্রাইব করবে, যে ওষুধগুলো প্রেসক্রাইব করবে বা যেই ট্রিটমেন্ট করবে, সেই ট্রিটমেন্টের ইঞ্জেকশান দেওয়া হোক বা আপনার ব্যান্ডেজ করে দেওয়া হোক, যাই ডাক্তারবাবু করবেন, সেইগুলোর জন্য যেই প্রেসক্রিপশান থাকবে সেটাকে অবশ্যই যত্ন করে রাখবেন। আর একটা কথা বলি, যদি এরকম হয় যে আপনাদের হসপিটালটা অনেকটা দূরে বা অনেক সময় হয় ইনজুরি রিপোর্ট করা হয় না, থানায় যাওয়া হয় না, ভাবছেন একটু দেখে নিই, যদি শুধরে যায়, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই যখনই এরকম দেখছেন যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, আপনাদের মারধর করছে, চাইলে আপনি কিন্তু প্রাইভেট হসপিটালেও নিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন, এবং সেখানেও কিন্তু কবে ঘটনাটা ঘটেছে, কোন সময় ঘটেছে, কে ঘটিয়েছে বা কোথায়, প্লেস অফ অকারেন্স, কিন্তু এটা কিন্তু ডাক্তারবাবুকে বলবেন, ডাক্তারবাবু সেখানে লিখবে, এবং সেই যে প্রেসক্রিপশানটা প্রাইভেট ডাক্তারের বা নার্সিংহোমের, সেটাও কিন্তু কাজে লাগবে। এছাড়া একটা কথা বলে দিই, অনেক সময় হয় যে ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করছেন হসপিটালে ভর্তি হতে, তো আপনি সেটাকে রিফিউজ করে চলে আসেন। এটা কিন্তু করবেন না অবশ্যই। ডাক্তারবাবু যদি আপনাকে অ্যাডমিট করতে হতে বলে, এই পরিস্থিতিতে ধরুন আঘাতটা খুব গুরুতর, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিট হয়ে যাবে। আর ডাক্তারবাবুর কথা মতন অ্যাডমিট হবেন, এবং ডাক্তারবাবু যদি মনে করে পরবর্তীকালে রিলিজ করে দেওয়ার প্রয়োজন আছে, রিলিজ হয়ে যাবেন। কিন্তু ডাক্তারবাবু যেই সময় আপনাকে যে অ্যাডভাইসটা করবে, সেটাকে কিন্তু রিফিউজ করবেন না। অনেক সময় বন্ড দিয়ে চলে আসা হয়, তো এটা কিন্তু আপনার এগেনস্টে যাবে, ঠিক আছে? এরপরে একটা কথা বলি, যদি এই সম্পর্কগুলো এরকম চলতে থাকে যে আপনাদের মারধর করছে, আপনার অশান্তি করছে বা আপনাদের টিকতে দিচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেও কিন্তু মামলা করতে পারেন। এটা একটা সিভিল মামলা, সেই মামলাও কিন্তু করা যেতে পারে। বা ধরুন আপনাকে শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছে না, পরকীয়ার এই যে মোহে সে এতটাই নিমজ্জিত হয়ে আছে যে আপনাদের শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছে না, আপনাকে, স্ত্রীকে বলছি, শ্বশুরবাড়ি থাকতে দিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছে। সেক্ষেত্রে কোন আইনে থাকার অধিকার আপনি পাবেন? সেকশন 19 দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে কিন্তু আপনি ওই বাড়িতে, মানে যেখানে আপনি ছিলেন বিয়ের পর থেকে, সেখানে কিন্তু থাকার অধিকার ভোগ করতে পারেন। সেখানে কিন্তু আপনার অধিকারটা কেউ কার্টেল করতে পারে না, কেউ আপনাকে বাড়ি থেকে বের করতে পারে না। এটা কিন্তু আপনার একটা মৌলিক অধিকার। এছাড়া আরেকটা সিচুয়েশন বলছি, অনেক সময় এটা হয় যে আপনি যেখানে আছেন, অর্থাৎ সে শ্বশুরবাড়ি হোক, আপনার বাপের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক, যেখানেই হোক, সেখানে আপনার স্বামী আপনাকে খুব মারধর করছে, অশান্তি করছে, আপনাদের সম্মান নষ্ট করছে, আপনাকে ইনসাল্ট করছে, অর্থাৎ যে ডোমেস্টিক ভায়োলেন্স আছে সেটা আপনাদের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে, আপনার বাচ্চার সঙ্গে, বা আপনার সঙ্গে শুধু হচ্ছে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি সেকশন 18 ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুসারে কিন্তু আপনি
স্বামীর এগেনস্টে একটা প্রোটেকশন অর্ডার ইস্যু করাতে পারেন, যে আপনার ফেভারে আর স্বামীর এগেনস্টে কিন্তু একটা প্রোটেকশন অর্ডার আপনি পাস করাতে পারেন কোর্ট মনে করলে। যদি জাস্টিফাইড আপনি যদি রিজন দেখাতে পারেন, যদি এভিডেন্সেস পেশ করতে পারেন, অবশ্যই একটা প্রোটেকশন অর্ডার ইস্যু হবে। সেক্ষেত্রে আপনি যেখানে আছেন বা যেখানে আপনি বর্তমানে কাজ করছেন বা যেখানেই হোক, আপনার ওয়ার্কিং প্লেস হোক, আপনি বর্তমানে যেখানে স্টে করছেন, বা আপনার বাচ্চা যেই স্কুলে পড়ে সেখানে গিয়ে সে একটা কী করছে, যাকে বাংলায় বলে পাতি বাংলায় বাওয়াল দেওয়া, অশান্তি করা, মানে এতটাই আপনাদের ইনসাল্ট করার, মানে মেন্টালি, মানে উনি ভেবে নিয়েছেন যে আপনাদের সোশ্যাল ফেস লস করাবেন, গালিগালাজ করছে, আপনাদের নয় বদনাম করছে, আপনি স্কুলে আপনার বাচ্চা গেছে, স্কুলের সামনে চলে যাচ্ছে, দাঁড়িয়ে থাকছে, সিন ক্রিয়েট করছে, এইসব করছে। সেক্ষেত্রেও কিন্তু এই প্রোটেকশন অর্ডারটা কিন্তু সেখানেও ইম্পোজ হবে এবং সেটা কিন্তু তাকে মেনে চলতে হবে যে সে এই কাজগুলো করতে পারবে না। তো এটাও কিন্তু আপনি করতে পারেন। এরপর একটা সিচুয়েশন বলি, যে এরকম পরিস্থিতি তৈরি হলো যে আপনার মনে হচ্ছে যে স্বামীর সঙ্গে থাকা যায় না, স্বামী এতটাই অশান্তি করছে যে এর সঙ্গে থাকতে পারবো না, মুক্তি চাইছি। সেক্ষেত্রেও কিন্তু এই যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, তার যদি প্রমাণ আপনি জোগাড় করতে পারেন আর কোর্টে যদি সেটা পেশ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে অ্যাডাল্টারি গ্রাউন্ডে বা মেন্টাল অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলটির গ্রাউন্ডেও কিন্তু ডাইভোর্স পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বার্ডেন অফ প্রুফটা আপনার উপর, অর্থাৎ আপনাকেই কোর্টে প্রমাণ করতে হবে যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত এবং তার এই পরকীয়ায় লিপ্ত থাকার কারণে আপনি মানসিকভাবে অত্যাচারিত হয়েছেন বা স্বামী আপনার উপর ক্রুয়েলটি করছে এই আচরণের দ্বারা, আর আপনার স্বামীর যেই সম্পর্কটা আছে সেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে গেছে, সেটা অ্যাডাল্টারি গ্রাউন্ডে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে যদি এই এভিডেন্সেসগুলো আপনি কোর্টে পেশ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফেভারে জাজমেন্ট পাস হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আমি বলি, এই ভিডিওটা যেটা বানালাম সেটা একটা কনসেপশন বিল্ডিং ভিডিও। তো যখনই কোনো লিগ্যাল স্টেপ নেবেন বা ভাবছেন যে এই সব মামলাগুলো করব বা আইনি পদক্ষেপ নেব, অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। কারণ এই ভিডিওগুলো কিন্তু কনসেপশন বিল্ডিং ভিডিও, এইগুলো শুনে কখনোই কোনো আইনি পদক্ষেপ নেবেন না। তাই আজকে এই ভিডিওটা বানানোর আমার যেই উদ্দেশ্য ছিল সেটা হলো সবার মধ্যে কনসেপশন বিল্ডিং করা, সবাই এটা সম্বন্ধে জানুক, তার আইনি অধিকার সম্পর্কে সে ওয়াকিবহাল হোক, এবং এর জন্য ভিডিওটা বানিয়েছি। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এই সমস্যার সঙ্গে দিন গুজরান করছেন, যারা মনে করছেন যে পরকীয়া তো বৈধ, কারণ অনেকেরই এই ধারণাটা মনের মধ্যে গেঁথে গেছে যে পরকীয়া বৈধ না, পরকীয়া একদম বৈধ নয়। পরকীয়া যে ক্রিমিনাল অফেন্স ছিল সেটা এখন নয়। তার মানে এটা নয় যে এর উপর বেস করে আপনি ডাইভোর্স পেতে পারবেন না। আপনাকে যদি স্বামী দেখভাল না করে, আপনার যদি ভরণ পোষণ না করে, আপনি মেনটেনেন্স পাবেন না, বা আপনার উপর যদি নির্যাতন করে আপনি বধূ নির্যাতনের মামলা করতে পারবেন না। এগুলো কিন্তু একদম নয়, এই রাস্তাগুলো কিন্তু খোলা আছে। তাই চাইলে এই আইনি অধিকার আপনি প্রয়োগ করতেই পারেন। আর আমার সবার কাছে একটা অনুরোধ, যে এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেকেই দিন গুজরান করছে। আমার একটা বিনীত নিবেদন যে এই ভিডিওটাকে সেই সব মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ারিংয়ের মাধ্যমে। আর এই ভিডিওটাকে যতটা শেয়ার করবেন ততটা সেই সব মানুষদের কাছে ভিডিওটা পৌঁছাবে, আর আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার।